হাই, আজকের ভিডিওতে আমি রণবীর সিং, অর্জুন রামপাল, অক্ষয় খান্না, সঞ্জয় দত্ত অভিনীত ধুরন্ধর সিনেমার রিভিউ দেবো। বেশ 3-4 দিন আগে মুক্তি পেয়েছে। তো আমার মানে এটা যেহেতু আমার মানে এখনও পর্যন্ত রুজি হয়নি বা ইনকাম সোর্স এখনও হয়নি, তাই মানে আমার তো নিজস্ব পার্সোনাল কাজ আছে, তো ওইগুলো করে আমার মানে দিনের দিন রিভিউ করা হয় না। তো সেই জন্য যদি আপনাদের আশীর্বাদে এটা আমার পার্সোনাল ইনকাম একটা আর্নিংয়ের রাস্তা হয়, তাহলে এটাকেই আমি পরে কন্টিনিউ করব। যেহেতু এখনও হয়নি, তাই মানে দিনের দিন রিভিউ করা হয় না। আমার পার্সোনাল কাজগুলো কমপ্লিট করে তারপর রিভিউ করতে লেট হয়ে যায়, তো সিমিলারলি এটাও লেট হয়ে গেছে। তো ধুরন্ধর সিনেমার রিভিউ করব, তো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো সিনেমাটা নিয়ে আসার আগে সিনেমাটা কিন্তু দর্শক মহলে খুব ভালো একটা হাইপ ছিল, প্রত্যেকের এক্সাইটমেন্ট ছিল, আমারও তাই ছিল। কারণ ট্রেলারটা দেখার পর মানে সিনেমাটা দেখার এক্সাইটমেন্ট আমার মানে ব্যক্তিগতভাবে খুবই ছিল। আমি দেখবো করে খুবই মানে উৎসাহিত ছিলাম। তো আলটিমেটলি সিনেমাটা কেমন হলো? তো সিনেমাটা কিন্তু আমার খুবই এঙ্গেজিং, খুব ভালো লেগেছে। প্রচণ্ডই ভালো একটা এঙ্গেজিং সিনেমা। হ্যাঁ, অনেকটা বড়, প্রায় 3.5 ঘন্টার সিনেমা, কিন্তু আদিত্য ধর এতটা বড় হওয়া সত্ত্বেও, মানে পরিচালক আদিত্য ধর এই সিনেমাটা এতটা লেন্দি হওয়া সত্ত্বেও কিন্তু থ্রু আউট এঙ্গেজমেন্টটা ধরে রাখতে পেরেছে। পুরো যে কী বলবো, একটা ইন্টেন্স ব্যাপার। মানে যেই সময় মাধবন প্লেনে এন্ট্রি নিচ্ছে, মানে যে সময় ওনার এন্ট্রি হচ্ছে, সেই সময় থেকে যে গল্পটা শুরু হয়, তারপর থেকে পুরো এন্ড অবধি গল্পটা কিন্তু থরলি একটা এঙ্গেজমেন্ট ধরে রাখতে পারে। একটা কী বলবো, একটা ইন্টেন্স ব্যাপার, যে এরপরে কী হবে, এরপরে কী হবে, কোনো বোরিং ভাব নেই যে বোর হচ্ছি। মানে প্রথম হাফটা কিন্তু 2 ঘন্টার, তো 2 ঘন্টার হলেও কিন্তু ফার্স্ট হাফটা পুরো একটা কী বলবো ওয়ার্ল্ড বিল্ডিংয়ের ওপর টাইম দিয়েছে। তো পুরো মানে এইখানে কী হয়েছে, আদিত্য ধর মানে অন্যান্য স্পাই ইউনিভার্সের মানে ওয়াইআরএফের স্পাই ইউনিভার্সে কী হয় যে হিরো কেন্দ্রিক ফিল্ম হয়, শুধু মানে হিরোর ওপর কেন্দ্র করে একটা ফিল্ম হলো, ওখানে গল্পটা ফার্স্ট প্রায়োরিটি নয়। কিন্তু এখানে আদিত্য ধর মানে সময়টা যতটাই হোক না কেন উনি অতটা মানে লক্ষ্য দেয়নি। মানে তার সিনেমাটা পুরো গল্পটা বলাই ওনার ফার্স্ট প্রায়োরিটি ছিল। সেই জন্য মানে লেন্দি হলেও পুরো গল্পটা তিনি খুব যত্ন নিয়ে বলেছেন। প্রথমত 2 ঘন্টা হলেও কিন্তু এই যে ওয়ার্ল্ড বিল্ডিংটা করা হয়েছে, মানে সেকেন্ড হাফে যাওয়ার আগের যেই কী বলবো, সেকেন্ড হাফে যাওয়ার মানে দর্শকদের যে সেকেন্ড হাফটা দেখার যে কী বলবো একটা এক্সাইটমেন্ট, একটা ইন্টারেস্ট, সেটা কিন্তু ফার্স্ট হাফ থেকে তৈরি হয়ে যায়। ওই 2 ঘন্টা যে ফার্স্ট হাফটা হয় ওখান থেকে কিন্তু তৈরি হয়। তো ফার্স্ট হাফটা প্রচণ্ড মানে কী বলবো গল্প ওয়াইজ এঙ্গেজিং। হয়তো ফার্স্ট হাফে খুব একটা বেশি অ্যাকশান নেই, যা আছে মোটামুটি আছে, কিন্তু এখানে কিন্তু অ্যাকশান হচ্ছে গল্পের প্রয়োজনই। এমন না যে হিরোকে এন্ট্রি দিতে হবে। এখানে কিন্তু রণবীর সিং কিন্তু খুব একটা জমকালো এন্ট্রি নেই, একটা ঠিকঠাক একটা মানে ক্যারেক্টারটাকে ইন্ট্রোডিউস করা হচ্ছে, এইরকম একটা জাস্ট এন্ট্রি দেওয়া হয়েছে। খুব একটা যে হিরোর এন্ট্রি হচ্ছে, যেমন স্পাই ইউনিভার্স বা অন্যান্য ফিল্মে, সাউথের ফিল্মে যেমন হিরোর এন্ট্রি হয়, ওরকম কিন্তু এন্ট্রি নেই। এখানে আদিত্য ধর গল্পের প্রয়োজনে প্রত্যেকটা ক্যারেক্টারের এন্ট্রি থেকে মানে ব্যাকগ্রাউন্ড মিউজিক, স্টাইল ডিজাইন করা হয়েছে। এটা আমার খুব মানে বেশি ভালো লেগেছে। প্রথমে যদি সিনেমার গল্পটা নিয়ে আসি, গল্পটা হচ্ছে একটা মানে রিয়েল ইনসিডেন্টের মানে কী বলবো ইভেন্টগুলোকে মানে পুরোপুরি কিন্তু মানে একটা রিয়েল ইনসিডেন্ট থেকে জাস্ট ক্যারেক্টারগুলোকে নিয়েছে আর কয়েকটা ইনসিডেন্টে এসেন্স নিয়েছে। তো এখানে রিয়েল ইনসিডেন্টকে পার্ট বাই পার্ট করে ভেঙে প্রত্যেকটা ইনসিডেন্টের মধ্যে একটা গল্প বলার মানে গল্পটা বলেছে। মানে 1999 যে ইয়ার হাইজ্যাক হয়েছিল, যে নেপালে কাঠমান্ডু থেকে দিল্লিগামী যে IC 814 যে প্লেনটা হাইজ্যাক হয়, সেই যে একটা ইনসিডেন্ট, তারপর 2001 পার্লামেন্ট অ্যাটাক, তারপর 26/11, এই যে প্রত্যেকটা ইভেন্ট, প্রত্যেকটা ইনসিডেন্ট, এই প্রত্যেকটা ইনসিডেন্টকে খুব সুন্দরভাবে মানে পার্ট বাই পার্ট ব্লেন্ড করা হয়েছে। আর প্রত্যেকটা ইনসিডেন্ট কিন্তু একটা মানে যে জাম্প হচ্ছে, ওই জাম্পিংকে মানে একটা সিনে মানে একটা ইনসিডেন্ট শেষ হচ্ছে, তারপরের যে চ্যাপ্টার 2 যে ইনসিডেন্টটা জাম্প হচ্ছে, ওই জাম্পের সঙ্গে কিন্তু ব্লেন্ডিং খুব ভালো হয়েছে। মানে গল্পটা মানে ওই জাম্পের সঙ্গে কিন্তু এঙ্গেজমেন্টটা থ্রু আউট ধরে রাখে। তো সেই দিক থেকে আদিত্য ধর প্রচণ্ড ভালো কাজ করেছে, প্রচণ্ড ভালো। আমি আদিত্য ধরকে হ্যাটস অফ দেবো। মানে এরকম মানে স্পাই ইউনিভার্সকে দেখিয়ে দিয়েছে কি মানে ওয়াইআরএফ স্পাই ইউনিভার্সকে দেখিয়ে দিয়েছে যে কীভাবে একটা স্পাই মুভি তৈরি করতে হয়। শুধুমাত্র হিরোর এন্ট্রি হবে, একটা বিকিনি শট হবে, বিকিনি গান হবে, ওই দিয়ে শুধুমাত্র স্পাই ইউনিভার্স মানে ক্রিয়েট করা যায় না। স্পাই ইউনিভার্স ক্রিয়েট করলে আদিত্য মানে এই ধুরন্ধরের মতো স্পাই ইউনিভার্স মানে স্পাই ইউনিভার্স বলতে স্পাই ফিল্ম তৈরি করতে গেলে ধুরন্ধর টাইপের ফিল্ম করতে হবে, যে কীভাবে স্পাই ফিল্ম তৈরি করতে হয়, এটা কিন্তু ধুরন্ধরের মেকার আদিত্য দেখিয়ে দিয়েছে।
এখানে রণবীর সিং এর মানে ক্যারেক্টারটা হচ্ছে আন্ডার কভার এজেন্ট, মানে ওনার আসল নাম হচ্ছে মানে ইন্ডিয়ান সোলজার হিসাবে বা নেভি হিসাবে আসল নাম হচ্ছে জসকিরত সিং রঙ্গি, কিন্তু পাকিস্তানে উনি মানে আন্ডার কভার এজেন্ট হিসাবে যায়, নাম হয় হামজা। তো ওনার কাজ হচ্ছে পাকিস্তানি জঙ্গির গ্যাংয়ে ঢুকে এবার ওনার ওই জঙ্গির যে ইন্টেলিজেন্স, ওই ইন্টেলিজেন্সগুলো সংগ্রহ করে দেশকে মানে ভারতকে রক্ষা করা, এটা হচ্ছে। আর পাকিস্তানি জঙ্গিরা আমাদের ইন্ডিয়ায় এসে যেই ধরনের হামলাগুলো চালিয়েছে তার বিরুদ্ধে রিভেঞ্জ নেওয়া, এটা হচ্ছে ওনার মানে রণবীর সিং ক্যারেক্টারটার মূল মোটো। তো সেই দিক থেকে রণবীর সিং কিন্তু সত্যি কথা বলতে রণবীর সিং অনেক মানে ভুলভাল স্টেটমেন্ট দেয় এটা ঠিক, কিন্তু রণবীর সিং কিন্তু পারফর্মার প্রচণ্ড ভালো। এখানে রণবীর সিংকে চূড়ান্ত লেগেছে, আমার দারুণ লেগেছে। মানে যেই সময় রণবীর সিংয়ের এন্ট্রি হয় সেখান থেকে মানে পুরো সিনেমাটা জুড়ে রণবীর সিংয়ের পারফরমেন্স জাস্ট দেখার মতো। প্রত্যেকটা জায়গায় যে ওনার ক্যারেক্টারে কিন্তু দুটো শেড আছে, একটা পাকিস্তান মানে পাকিস্তানি জঙ্গিদের গ্যাংয়ে থেকে ইন্ডিয়ার হয়ে লড়া, মানে ইন্ডিয়ার হয়ে লড়া, এই যে দুটো মানে পাকিস্তানি জঙ্গিদের গ্যাংয়ে আছে, ওটার যে গ্যাংয়ে থাকা যে এক্সপ্রেশন মানে গ্যাংয়ে আছে কিন্তু পাকিস্তানি জঙ্গিরা ওনার সামনে ইন্ডিয়াতে অ্যাটাক করছে, এইটা যে উনি সামনে দেখছে যে আমার হাত থেকে আমি একজন আন্ডার কভার এজেন্ট হয়ে আমি একজন ইন্ডিয়ান হয়ে পাকিস্তান আমি একটা মিশনে আছি যে পাকিস্তান আমাদের ইন্ডিয়ায় হামলা করছে, ওটা আমি আমার চোখে দেখছি, তাও আমি কিছু করতে পারছি না, কারণ এটা সময় সাপেক্ষ। এই যে দেখছে ওই যে পাকিস্তানি জঙ্গিরা যে ইন্ডিয়ায় অ্যাটাক করছে, মারছে আমাদের ইন্ডিয়ানদের মারছে, ওই যে দেখছে ওটার যে চোখের এক্সপ্রেশন, ঠিক তারপরেই সে মানে আরেকজন চরিত্রকে গিয়ে বলছে আমি আমার হাতে ওদেরকে বন্দুক দিয়েছি, ওরা আমার চোখের সামনে আমাদের লোককে মারলো, আমাদের ইন্ডিয়ানদের মারলো। এই যে একটা একটা কি বলবো একটা এক্সপ্রেশন, দুটো শেডসে যে এক্সপ্রেশনগুলো তৈরি হয়েছে, প্রত্যেকটা এক্সপ্রেশন রণবীর সিং জাস্ট ফাটিয়ে দিয়েছে। অ্যাকশন সিন থেকে শুরু করে মানে রণবীর সিং এটা খুব মানে সিরিয়াস একটা চরিত্র, সেই দিক থেকে রণবীর সিং জাস্ট চূড়ান্ত ফাটিয়ে দিয়েছে পারফরমেন্সের দিক থেকে। মানে যার আমি ফ্যান হয়ে যাচ্ছি, ছাওয়া দেখে যার ফ্যান হয়ে, 90s-এও তার অনেক ফিল্ম এসছে, বর্ডারের মতো ফিল্ম এসেছিল, কিন্তু অক্ষয় খান্নাকে আমার 90s বা আর্লি 20s-এ অতটা ইমপ্রেসিভ মনে হয়নি, বা ফিল্মগুলো দেখে অতটাও ইমপ্রেসিভ আমার লাগতো না বা কনভিন্সিং আমার লাগতো না। কিন্তু এখন অক্ষয় খান্নায় ছাওয়ার পর থেকে যে সমস্ত বই করছে আর এই ধুরন্ধরে অক্ষয় খান্না যেই পারফরমেন্স দিয়েছে মানে জাস্ট কল্পনার বাইরে, এতটা ভালো। ওনার যে ওই যে হাসছে, ওই যে হেসে হেসে ঢুকছে, ওই যে একটা সোয়াগ, ওই যে ডায়লগগুলো বলছে, ওই যে অ্যাকশন, ওই যে অ্যাকশনগুলো করছে, ওই সময় যে ফেসিয়াল এক্সপ্রেশন, ওই যে একটা কি বলে ওটাকে, দাড়ি পাল্লার একটা পাল্লার যে একটা বাটখারা দিয়ে যে ওই হিট করলো মাথার মধ্যে, ওই সময় ওনার যে এক্সপ্রেশন, জাস্ট ওই চোখে তাকানো, ডায়লগ বলা, জাস্ট চূড়ান্ত। অক্ষয় খান্না জাস্ট ফাটিয়ে দিয়েছে, উড়িয়ে দিয়েছে অক্ষয় খান্না, মানে আউট অফ দ্য ওয়ার্ল্ড এত ভালো পারফরমেন্স দিয়েছে অক্ষয় খান্না। মানে কি বলবো, অক্ষয় খান্না দুর্দান্ত। এখানে প্রত্যেকটা চরিত্রই ভালো। অর্জুন রামপাল আর মাধবন, এনার এই দুজনের স্ক্রিন টাইম কিন্তু কম, কিন্তু স্ক্রিন টাইম কম হলে দুজন কিন্তু খুব এফেক্টিভ, প্রচণ্ড এফেক্টিভ ক্যারেক্টার। আর সেই চরিত্রে ওনাদের পারফরমেন্স খুবই ভালো। অর্জুন রামপালের যে সময় এন্ট্রি হয়, মানে যেই সময় মানে অর্জুন রামপাল স্ক্রিনে আসে, সেইখান থেকে যে অর্জুন রামপাল চরিত্রের যে কি বলবো যে প্যাটার্নটা, সেই প্যাটার্ন যেই ভিতটা, সেই ভিতটাকে অর্জুন রামপাল এতটা ভালো ফুটিয়ে তুলেছে ওনার অভিনয়ের মাধ্যমে, জাস্ট টেরিফিক। সঞ্জয় দত্ত, আমি বলবো সঞ্জয় দত্ত ভালো, আমার অভিনয় ভালো লেগেছে, কিন্তু সঞ্জয় দত্তের অভিনয় না মানে এই রিসেন্ট 3-4 ইয়ার্সে সঞ্জয় দত্তের অভিনয়টা না মানে অ্যাক্টিংটা একই ধরনের হয়ে যাচ্ছে, মানে এক্সপ্রেশন একই টাইপের। মানে ওনার কেজিএফ চ্যাপ্টার 2-তে যা বডি ল্যাঙ্গুয়েজ হয়, যা এক্সপ্রেশন হয়, এখানে মানে প্রত্যেকটা ফিল্মে একই এক্সপ্রেশন হয়। আমি বলছি না যে সঞ্জয় দত্ত খুব খারাপ মানে এখানে কাজ করেছে, আমার ভালোই লেগেছে, কিন্তু একই টাইপের, মানে সঞ্জয় দত্তের এক্সপ্রেশন না একই টাইপের ভালো, কিন্তু ওই আমি বলবো ওই একই টাইপের মানে একই ধরনের। বাট এখানে সঞ্জয় দত্তের একটা দারুণ ডায়লগ আছে, ডায়লগটা আমার হেভি লেগেছে, মস্তির ডায়লগ, হেভি লেগেছে। আর ওইটা যেভাবে সঞ্জয় দত্ত বলে, ওটা জাস্ট তুখর মস্তি লেগেছে হেভি। ডায়লগটা হচ্ছে একটা সিন আছে, স্পয়লার দিচ্ছে না, কিন্তু একটা সিন আছে, সিনে বলছে আগার ও মেরে সাথ কোই গদারি কি না তো মারনে সে পহলে উসে রন্ডবা বানা দুঙ্গা। চূড়ান্ত লেগেছে এটা, যখন সঞ্জয় দত্ত বলছে যে এক্সপ্রেশনে বলছে, হেভি লেগেছে। মিউজিক আর বিজিএম আর সাউন্ডের কাজ জাস্ট টেরিফিক। পুরোনো গানগুলোকে যেভাবে ইউজ করা হয়েছে, রাম্বা হো বাপি লাহিড়ির রাম্বা হো গানটাকে যেভাবে ইউজ করা হয়েছে বিজিএম আকারে,
জাস্ট দুর্দান্ত লাগছে, মানে সিনের সঙ্গে ওই গানগুলোকে বিজিএম আকারে যেভাবে ইউজ করা হয়েছে হেভি লাগছে দেখতে, মানে বিজিএমগুলো আলাদাই, সিনের সঙ্গে বিজিএমগুলো এত সুন্দর ব্লেন্ড হয়েছে, দেখতে মুস্তিল লাগছে। তো বিজিএমের কাজ দারুণ হয়েছে, গানগুলোও ভালো। একটা অরিজিৎ সিংয়ের গান আছে, প্রেমে একটা রোম্যান্টিক ট্র্যাক আছে, রোম্যান্টিক সিকোয়েন্স, মানে পেয়ারটাকে নিয়ে পরে আমি আসছি, কিন্তু গানগুলো খুবই ভালো, মিউজিক বা সাউন্ডের কাজ খুবই ভালো এই ফিল্মে। এখানে অ্যাকশন সেট পিসগুলো খুব ভালো। হ্যাঁ, অ্যাকশন হয়তো বিশাল লার্জ পরিমাণে নেই, যে কেউ যদি ভাবে যে এটা পুরো আমি অ্যাকশন বই দেখতে যাচ্ছি, শুধু অ্যাকশন দেখবো, মার কাট, মানে র অ্যাকশন, কাট অ্যাকশন হচ্ছে, ওই রকম ফিল্ম দেখবো, সেটা হয়তো নয়, কিন্তু অ্যাকশন আছে প্রয়োজন, মানে স্ক্রিপ্টের প্রয়োজনে অ্যাকশন আছে। তো অ্যাকশন সেট পিসগুলো ভালো, যে রনেসগুলো দেখানো হয়েছে জাস্ট চূড়ান্ত লাগে, রনেসগুলো জাস্ট দুর্দান্ত রনেসগুলো, যেই তো অ্যাকশন সেট পিস খুব ভালো। ফিল্মটার ফার্স্ট হাফ যতটা ভালো, সেকেন্ড হাফ আরও বেটার। শেষে আধ ঘন্টা বা ওই 50 মিনিট মতো দুর্দান্ত, শেষের 50 মিনিট জাস্ট চোখ সরানো যায় না, এতটা ভালো। তো সব মিলে খুব ভালো। এবার নেগেটিভ দিক বলতে দেখুন, রণবীর সিংয়ের সঙ্গে না সারা অর্জুনের মানে পেয়ারটা ঠিক মানায়নি, সত্যি কথা বলছি। কারণ রণবীর সিংয়ের বয়স 40, সারা অর্জুনের বয়স হচ্ছে 20, মানে কাকু ফিল হচ্ছে দেখে, মানে মানায়নি ঠিক অনেক। সারা অর্জুন ঠিক এখনও নায়িকা হিসাবে ফেস কাটিংটা সেই মানে নায়িকা হিসাবে হয়নি, এখনও বাচ্চাই লাগে, 20 ইয়ার্স ওল্ড, সেই দিক থেকে বাচ্চাই লাগছে। মানে সারা অর্জুনের সঙ্গে যদি আরও কম, এই 30-32 এইরকম এজের হিরো হয় মানায়, কিন্তু রণবীর সিংকে ঠিক সারা অর্জুনের সঙ্গে পেয়ার হিসাবে মানায়নি, এটা আমার মনে হয়েছে। আর নেগেটিভ দিক বলতে নেগেটিভ দিক ঠিক বলবো না, এটার যেহেতু মানে গল্পের প্রয়োজনীয় এতটা লেন্দি হয়েছে, কিন্তু দর্শকদের জন্য যদি আরেকটু ট্রিম করা যেত, আরেকটু যদি এডিটটা ফাস্ট কাট করা যেত ভালো হতো। কিন্তু এটা আমার জন্য খুব একটা প্রবলেমেটিক নয়, কারণ আমি কিন্তু মানে এতটা লেন্দি হলেও কিন্তু আমি ফিল করতে পারিনি এই লেন্থটা, কারণ এতটাই মানে থ্রু আউট এতটা এঙ্গেজিং ফিল্মটা। তো আমার জন্য খুব এত লেন্দি, টাইমটা লেন্দি হলেও আমার দেখার দৃষ্টিভঙ্গিতে খুব একটা বড় লেন্দি মনে হয়নি। এবার অনেকে আছে, অন্যান্য দর্শকদের জন্য কিছু সিনস কাট করা যেতে পারতো, বা কিছু সিন ট্রিম করা যেতে পারতো। যেমন একটা ভিডিও যেই সময় একটা চরিত্র দেখছে, আবার সেম ভিডিও আর একটা চরিত্র পুরো ভিডিওটাই দেখছে, ওই কয়েকটা সিন যদি একটু কাট করা যেত। বাট আমার খুব একটা প্রবলেমেটিক এতটাও লেন্থ হলেও মনে হয়নি। বাট অন্যান্য মানে আরও তো দর্শক আছে, ওনাদের যদি মনে হয়, তাই জন্য এই একটা কী বলবো, একটা পয়েন্ট বললাম। বাট এই ফিল্মটা দেখে খুব একটা নেগেটিভ কোনো দিকই আমার মনে হয়নি। ফিল্মটা থ্রু আউট প্রচণ্ড ভালো, ধুরন্ধর প্রচণ্ড ভালো ফিল্ম। পার্ট 2টা 19 মার্চ আসছে 2026, পার্ট 2টা দেখবার জন্য প্রচণ্ডভাবে এক্সাইটেড, কারণ পার্ট 1টা যেখানে শেষ হয়েছে, তারপরে যে রিভেঞ্জ পার্টটা দেখবার জন্য, রিভেঞ্জ পার্টটা দিয়েই পার্ট 2টা শেষ হবে, মানে স্টার্ট হবে। তো ওই রিভেঞ্জ পার্টটা দেখবার জন্য প্রচণ্ডভাবে আমি মানে কী বলবো, উৎসাহিত বা আগ্রহী। তো এই পার্ট 2টা দেখবার জন্য মানে আমি মুখিয়ে আছি। এই পার্ট 2টা যখন আসবে, ট্রেলার টিজার যে সময় আসবে, দেখবো কেমন হয়। তো পার্ট 2টা মানে পার্ট 1টা এমন জায়গায় শেষ হয়েছে যে পার্ট 2 দেখবার ইন্টারেস্ট অটোমেটিক্যালি বিল্ড হয়ে যায়। তো সেইভাবেই ফিল্মটা তৈরি করা হয়েছে, সেইভাবেই পার্ট 1টার এন্ডিংটা ওইভাবেই করা হয়েছে। তো এটাই হচ্ছে পার্ট 2টা আসছে 19 মার্চ 2026, ওই সময় মানে টক্সিকও আসছে আসে। তো একটা ভালো একটা জবরদস্ত ক্ল্যাশ হবে। কিন্তু ধুরন্ধর পার্ট 2 কিন্তু ভালো হাইপ পায়। পার্ট 1টা এতটাই ভালো হয়েছে, পার্ট 2 কিন্তু ভালো হাইপ বা ভালো ব্যবসা করতে পারে, একটা টক্সিকের জন্য একটা ভালো একটা বাধা, একটা ক্ল্যাশ তৈরি বা সৃষ্টি করতে পারে। সব মিলিয়ে ধুরন্ধর একটা দারুণ ফিল্ম, দারুণ এঙ্গেজিং ফিল্ম। মানে যারা এখনো হলে দেখেনি, আমি রিকোয়েস্ট করবো প্রত্যেকে এই ফিল্মটা দেখুন গিয়ে। এইটা একটা স্পাই ফিল্ম কেমন হয়, মানে কেমন হয় তৈরি করতে হয়, সেটা কিন্তু আদিত্য ধর একজন শিক্ষণীয় ডিরেক্টর। যে ওয়াইএফএস স্পাই ইউনিভার্স কিন্তু এবার বিপদে পড়লো, এই যে মানে ধুরন্ধর যেইভাবে স্পাই ফিল্মটা বানিয়েছে। তো সব মিলিয়ে দুর্দান্ত ফিল্ম, আপনারা প্রত্যেকে গিয়ে দেখুন, আশা করি নিরাশ হবেন না। তো দারুণ ফিল্ম, আমার দারুণ লেগেছে। তো এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে বলবেন, আর চ্যানেলটা ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।